প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। জবাবদিহি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে পরিবর্তন আসবে, সম্পাদকদের সাথে মতবিনিময়ে তারেক রহমান। ভারত সহ 3 দেশের হাই কমিশনারের সাক্ষাৎ। স্থগিত হল পাবনা 1-2 আসনের ভোট। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামাতের আজাদ, স্বতন্ত্র জারা সহ 52 জন। একরামুজ্জামান সহ 15 মনোনয়ন বাতিল। রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা, নিজেদের রেস্তোরাঁর কর্মচারী সন্দেহ করছে পরিবার। বটি দিয়ে কাটা হয়েছে, আমার ভাইয়ের রুমে বটি ছিল। আমি সন্দেহের তালিকায় আমাদের যে স্টাফটা মিলন নাম। অনেক এলাকায় জ্বলছে না চুলা, রান্না বান্না নিয়ে চরম বেকায়দা। বাড়তি টাকাতেও মিলছে না এলপিজি সিলিন্ডার। উপদেষ্টা বা তিতাসের কাছে নেই আশার বাণী। গ্যাস আসলে তো থাকেই না, মানে মাঝে মাঝে আসে বলা যায়। সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি ইন্ডাকশন চুলাতে। 10টা থেকে 3টা-4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে একথাই বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায়। গঠনতন্ত্র অনুযায়ী গত রাতেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। এরপরই প্রথম আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজনের শুরুতেই সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। আয়োজনের শুরুতেই বিএনপির মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন, তারেক রহমান দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। এরপর কথা বলেন গণমাধ্যমের সম্পাদকরা। তাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র। যে জেল জীবন যে কত খারাপ, এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না। এখানে দুজন আছেন, তারা বুঝবেন। আমি ওনার রুমেই ছিলাম, কিন্তু ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার 70 জন সাংবাদিক হত্যা করেছে হাসিনা। 70 জন। মানে জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় 6 জন সাংবাদিক। এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। এ সময় বক্তারা তুলে ধরেন গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকটের কথা। যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হইলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 মানে ইয়ার্ড নিচে চলে গেছে। এ সময় নতুন বাংলাদেশ আর 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফেরার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতানৈক্য থাকলেও মতবিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট।
আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। সেই সাথে জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। নিজের ও দলের পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যাক্টিকার গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যে তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেসব বিষয় নিয়েও রয়েছে বিভিন্ন দেশের কৌতূহল। শনিবার ভারতের হাই কমিশনার এবং তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে গণমাধ্যমে সেসব বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে ভারতের পতাকাবাহী গাড়ি। ভেতরে সওয়ার হাইকমিশনার প্রণয় ভার্মা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার এই বৈঠকের ব্যাপ্তি ছিল 30 মিনিট। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় তারেক রহমানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত আরও 2 দেশের রাষ্ট্রদূত। তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের পর আসেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সব মিলিয়ে ঘণ্টাখানেক ছিল 2 বৈঠকের দৈর্ঘ্য। কোন দেশের সাথে কি নিয়ে আলাপ হয়েছে তা নিয়ে আলাদা করে না বললেও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, পারস্পরিক উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে সবার সাথে। আমাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। উনার পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে। যদিও আগ্রহের কেন্দ্রে থাকা ভারতের বিষয়ে আলাদা করে কোনো কথা বলেননি হুমায়ুন কবির। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। এদিন দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে ইসি। এদিকে আপিল নিষ্পত্তি শুনানির প্রথম দিন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং জামায়াতের হামিদুর রহমান আজাদ সহ 52 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একরামুজ্জামান সহ বাতিল হচ্ছে 15 জনের আবেদন। 3টি আপিল স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত 6 জানুয়ারি একটি চিঠিও ইস্যু করে নির্বাচন পরিচালনা 2 অধিশাখা। শুক্রবার এ সংবাদ প্রচারিত হলে তথ্য অধিদপ্তর ও ইসির জনসংযোগ বিভাগ দাবি করে প্রচারিত সংবাদটি সঠিক নয়। এ বিষয়ে ইসি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তথ্যগত অসম্পূর্ণতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। পাবনা 1 আর 2 এর পরে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এদিকে আপিল নিষ্পত্তি কার্যক্রমের প্রথম দিন ছিল শনিবার। প্রতিদিন 70টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপিল শুনানি শেষে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 52 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। আমার
আপিল আবেদনটি মঞ্জুর করেছেন এবং স্বতন্ত্র প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন। 1% ভোটারের মধ্যে 9টি ভোটার যাচাই বাছাই অন্তে সঠিক পেয়েছেন, একটি ভোটার সঠিক পান নাই মর্মে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছিল। জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয় আজ, আবার স্বতন্ত্র প্রার্থীদের বেশ কিছু আপিল জায়গা করে নেয় নামঞ্জুরের খাতায়। সারাদিনে এখন পর্যন্ত 12টি আপিল জাতীয় পার্টির প্রার্থীরা করেছিলেন। এই 12টি আপিল আমরা শুনানি করেছি। 10 জনের মনোনয়ন আপিলে বৈধ হয়েছে, ওনারা কন্টেস্ট করতে পারবেন। 2 জন ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী, ওনার আপিলটি খারিজ হয়েছে, আর মোহাম্মদ ফারুক ঢাকা 2, ওনারও আপিলটি খারিজ হয়েছে। পরে প্রথম দিনের আপিল শুনানির চূড়ান্ত হিসাব জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর এল ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিজেদের রেস্তোরাঁর কর্মচারী মিলনকে সন্দেহ করছে পরিবার। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুরের দিকে বড় বোন ও রেস্তোরাঁ কর্মচারী মিলন একসঙ্গে বাসা থেকে বের হন। এ সময় দুজন দুই দিকে চলে যায়। পরে বাসার পাশের একটি গলিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বাসার ভেতরে প্রবেশ করে মিলন। প্রায় 20 মিনিট পর বাসা থেকে বের হয়ে সন্দেহজনকভাবে দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতের বড় বোন জানান, কদিন আগে মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকার বাইরে বেড়াতে যান। ছোট বোনকে বাসায় রেখে ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন বড় বোন। ফিরে এসে বাসার মধ্যে ছোট বোন লিলিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। 999-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে। নিহতের বোন জানান, এল ব্লকের প্রীতম ভিলার উল্টো পাশের তার বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী প্রতিদিন দুপুরে খাবার খেতে বাসায় যেতেন। সেই কর্মচারী মিলনই এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তার। ওর গলায় রশি পেঁচানো ছিল, রশি পেঁচে হয়তোবা এটা অজ্ঞান অবস্থায় ছিল বা কিছু একটা ছিল, ব্লাড ছিল না। ওরে ওই বেসিংয়ের ভিতরে ঢুকা বিটকেসে যে একটা লাশ রাখা হয় কাচু বাচু করে, তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে। আমার ভাইয়ের রুমে বটি ছিল। আমি সন্দেহের তালিকায় আমাদের যে স্টাফটা মিলন নাম, ও 1-1.5 মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে। ঘটনার পর সুরথালে গলায় ধারালো ছুরির আঘাত ছাড়া তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন পায়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তারা। এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা সেগুলো বিষয়গুলো নিয়ে কাজ করছি। সিসি আশেপাশে যেসব সিসি ফুটেজ আছে এগুলো নিয়ে কাজ করছি। আমরা শীঘ্রই ইনশাল্লাহ সেটা বের করতে পারবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। নিহত লিলির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটের নাকাল রাজধানীর মানুষ। চুলায় লাইনের গ্যাস নেই, বাজারে মিলছে না সিলিন্ডারও। এলপিজি স্টেশনগুলো নোটিশ দিয়ে বন্ধ। কয়েকটি সিএনজি স্টেশন চালু থাকলেও চাপ কম থাকায় তা ভোগান্তি বাড়াচ্ছে সবার। মিরপুরে কারিগরি ত্রুটি সারানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক কখন হবে তা জানেন না খোদ জ্বালানি উপদেষ্টা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শোনাতে পারেনি আসার কথা। মাহফুজ বিশুর রিপোর্ট। খুবই করুণ অবস্থা মোহাম্মদপুরের রেশমা আক্তার সকালে নাস্তা বানাতে পারেননি আজও। সব প্রস্তুত করেও হয়নি রুটি, কারণ আগুন জ্বলছে না বাসার চুলায় কয়েকদিন ধরেই। প্রায় 1 সপ্তাহ রান্না উঠে দিয়েছি, অর্ধেক হয়েছে, হঠাৎ করে গ্যাস একদম বন্ধ। ওই চুলোতে দিয়েছি, অফ হয়ে গেল, সেইটা চাল ভিজলো, রাতের বেলায় সেইটাকে খিচুড়ি বানিয়ে রাতের বেলায় খেয়েছি। আবার পাশের গলির নীলুফারের কথাই ধরুন, টানা 7 দিন ধরে রান্না করতে পারছেন না বাসায়। গ্যাস আসবে সে আশায় রোজই করেন রান্নার আয়োজন। এই নাস্তা বানাইতে আইছি, দেখছি একটু নেই, এখন এই পর্যন্ত একটু নেই। শখে বা উৎসব পার্বণে নয়, নিয়মিত হোটেলে খাওয়া এখন নিয়তি মোহাম্মদপুরের একটা বড় অংশের মানুষের। হোটেলেও গ্যাস না থাকায় আছে নানা অনিশ্চয়তা। এই যে রেডি করে বসে আছি,
এখন গ্যাস আসবে কিনা তাও তো নিশ্চয়তা নাই। রাতেও 1টা 2টা 3টার সময়ও চেক করা হচ্ছে উঠে, বাট কোনো সময় গ্যাস থাকছে না। কেবল মোহাম্মদপুর মিরপুরই নয়, দেশ জুড়েই চলছে ভয়াবহ গ্যাস সংকট। লাইনের গ্যাসে নানা সংকটের অজুহাত, আর বোতলজাত এলপি গ্যাস টাকা দিয়েও মিলছে না বাজারে। ফলে রান্নাবান্নার সঙ্গে অসুস্থ, বয়স্ক আর শিশুদের খাওয়া দাওয়ার সমস্যা প্রকট হচ্ছে রোজ। বাড়তি খরচের ধাক্কা সে তো আছেই। এখন যেটা হয়েছে সেটা তো একদমই মারাত্মক আকার। কি বলবো, 10টা থেকে 3টা 4টা পর্যন্ত একদমই গ্যাস থাকে না। সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি ইন্ডাকশন চুলাতে। গ্যাস আসলে তো থাকেই না, মানে মাঝে মাঝে আসে বলা যায়। যানবাহনের গ্যাস অর্থাৎ সিএনজিও মিলছে না অনেক পাম্পে। যে 2-1টাই পাওয়া যাচ্ছে তাতে চাপ খুবই কম। 3বার নেওয়ার পরে দেখেন এখন যে গ্যাস নিছে মাত্র 39 টাকা। কিভাবে আমরা গাড়ি চালাবো? অনেক পাম্পে নাই গিয়া, মোটামুটি আর কি চলে আর কি, ডাল আর আলু ভর্তা বা মাংসের মধ্যে আর দেওয়া যাবে না। আর যানবাহনের এলপি গ্যাস তো ঘোষণা দিয়েই বন্ধ করে রেখেছে পাম্পগুলো। একদমই বন্ধ। এখন আপাতত লাইনে কোন সময় আসে আমাদের বলা মুশকিল। কাস্টমাররা বলে ভাই কি দেখি, আমরা বলি যে লাইনে তো গ্যাস নেই, তা কি করে দেবো আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে চেয়েছিলাম ঢাকার কোন কোন এলাকায় তীব্র গ্যাস সংকট। দুপুর 3টা নাগাদ প্রায় 100 খানেক মানুষ সেখানে জানিয়েছেন তাদের তীব্র ভোগান্তির কথা। এই এলাকার মধ্যে মিরপুর থেকে মোহাম্মদপুর, বনশ্রী কিংবা রামপুরা, উত্তরা কিংবা গাজীপুর, অর্থাৎ পুরো ঢাকা শহর জুড়েই গ্যাসের না থাকা এবং যেসব এলাকায় আছে সেখানে ন্যূনতম চাপ থাকার ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকরা। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার পরিত্রাণ কবে, কিভাবে ঘটবে? সপ্তাহখানেকের বেশি লাগবে মনে হয়। না 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 না, এটা আজকে কিংবা কালকে শেষ হয়ে যাবে। তিতাস গ্যাস অবশ্য প্রায় প্রতিদিনই নোটিশ দিয়ে কোনো না কোনো সংকটের কথা জানাচ্ছে। শনিবারও মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত ভাল্ব প্রতিস্থাপন করা হলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। লাইনের পানি কবে নাগাদ বের করতে পারবে এটা ডিপেন্ড করে হলো আসলে পানিগুলো যখন প্রেসার পাবে তখন আস্তে আস্তে রাইজার দিয়ে যাবে, যে মানুষের আসলে সার্ভিস লাইনগুলো, হাউস লাইনগুলোতে চলে যাচ্ছে। এখন আমরা বলে দিচ্ছি লোকজনের আপনারা হাউস লাইন থেকে পানিগুলো বের করে নেন। এটা যেহেতু হাউস লাইনে আমরা হাত দিই না আসলে কাস্টমারের। ঢাকার প্রেসারটা ভালো থাকলে সিএনজির গ্যাস পাবে, সিএনজির জন্য তো আলাদা কোনো লাইন নেই। প্রেসার ভালো হইতে কতক্ষণ সময় লাগবে এটা এখনই বলা সম্ভব না। শীতে এমনিতেই গ্যাসের চাপ থাকে কম, তার উপর কারিগরি নানা সংকটে জটিল হয়ে উঠেছে দেশের গ্যাস সরবরাহ নেটওয়ার্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত 8 জন শ্রমিক। শনিবার সন্ধ্যায় উপজেলার কদম রসুল এলাকার একটি সিমেন্ট কারখানায় দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ধ্যা 5:45টার দিকে কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের দেয়াল ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত 8 জন শ্রমিক দগ্ধ হন। পরে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। সেখানে 5 শ্রমিক চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান তাদের মধ্যে 3 জনের শ্বাসনালী পড়ে গেছে, তবে সবাই আশঙ্কামুক্ত। আমরা 5 জন রোগীকে ভর্তি রেখেছি আর 2 জন রোগীকে অবজারভেশনে রেখেছি। তো 5 জন রোগীর মধ্যে 3 জনের শ্বাসনালী পড়েছে। তো ওনাদের যেহেতু টোটাল বার্নের পরিমাণ কম, ওনারা শঙ্কামুক্ত, কিন্তু অবজারভেশনে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 25 জন। শনিবার দুপুরে উপজেলার অরুয়াল ইউনিয়ন বাজারে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, উপজেলার অরুয়াল ইউনিয়নের রানীদিয়া গ্রামের আব্দুল খালেক ও একই ইউনিয়নের ধামররা গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বালখেট নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে আজিজের সাথে খালেকের বাগবেতনটা হয়। পরে শনিবার দুপুরে 2 গ্রামের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হয় উভয় পক্ষের 25 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।